Dear students and viewers, very good morning to you. I hope you all are well. I am also well by the grace of Almighty. Today I want to give you thanks from core of my heart because you are viewing my today's class. Today I am going to discuss about an important topic from grammar, that is completing sentences. It is only for the student of class 10. Before starting my class, I want to introduce the topic. What is completing sentence? প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা নিশ্চয়ই জানো যে কমপ্লিটিং সেন্টেন্সটা হলো কোনো একটি সেন্টেন্সের একটি অংশ দেওয়া থাকবে, ওই অংশের উপর ভিত্তি করে অপর অংশটি লিখতে হবে। এটাই মূলত কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো পরীক্ষায় সাধারণত দুইটি সোর্স থেকে আসে বা এগুলো পাওয়া যায়। সেটা হলো যে প্রথমত আমরা প্যাটার্ন থেকে পাই, মানে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সের ভেতর থেকে আসতে পারে, এবং অপর অংশটি হচ্ছে উৎসটি হচ্ছে যে এই কমপ্লিটিং সেন্টেন্সগুলো কখনো কখনো কোনো প্রভাবস অথবা সেইংস অথবা কোটস ইত্যাদি থেকেও বা প্রচলিত অ্যাজ ইউজুয়াল সেন্টেন্স থেকেও এগুলো আসতে পারে। লক্ষ্য করো, এখানে পরীক্ষায় কোনো একটি বোর্ডে এই ধরনের সেন্টেন্সগুলোই সাধারণত আসে, এভাবে আসে। এখানে লক্ষ্য করো, দো হি স্টার্টেড লাস্ট, পরের অংশটি ফাঁকা। তোমাদের এখানে কর্তব্য হচ্ছে এই অংশের উপর ভিত্তি করে পরের অংশে তোমাদের কিভাবে, মানে কোন শব্দগুলো দিয়ে তোমাদেরকে এই সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে, এটা তোমাদেরকে বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, এখানে শুরুতেই কিন্তু শূন্যস্থানটি তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবেও আসতে পারে পরীক্ষায়, কোনো একটি সেন্টেন্সের প্রথম অংশটি থাকলো, দ্বিতীয় অংশটি থাকলো না, তোমাদেরকে দ্বিতীয় অংশটি বসিয়ে বাক্যটি কমপ্লিট করতে হবে। অথবা কোনো একটি সেন্টেন্সের মানে দ্বিতীয় অংশটি দেওয়া থাকলো, প্রথম অংশটি তোমাকে ফিল আপ করে পুরো বাক্যটি কমপ্লিট করতে হবে। তো এভাবে ভাইস ভার্সা, এভাবেই তোমাদেরকে একটি অংশ থাকবে, ওই অংশের উপর ভিত্তি করে অপর অংশটি বসিয়ে তোমাদেরকে পুরো বাক্যটি কমপ্লিট করতে হবে। তো এটাই হলো তোমাদের মূলত কাজ। তো এই কাজগুলোকে যখন করতে যাবে তখন অবশ্যই তোমাদেরকে কয়েকটি জিনিস বিবেচনা করতে হবে। তোমাকে প্রথমত কনসিডার করতে হবে, এটা এই কমপ্লিট করার জন্য তোমাদের বুঝতে হবে যে বাক্যাংশটি বা ক্লোজটি উল্লেখ থাকবে, অপর অংশে কি বসবে সেটা কিন্তু ওই অংশটি তোমাকে বলে দেবে, বা ওই অংশটির উপর ভিত্তি করেই খাপ খায় বা সামঞ্জস্য হয়, এরূপ অংশই তোমাকে ওখানে বসাইতে হবে, যাতে পুরো বাক্যটি একটা মানে টার্গেটেড সেন্টেন্স কিংবা যেটি মূলত চাওয়া হচ্ছে সেটি মানে কমপ্লিট হয়। তো এটা কিভাবে তোমরা বুঝবে? এইটা বোঝার জন্য বা এটা কমপ্লিট করার জন্য তোমাকে তিনটি ধাপ বা তিনটি জিনিস তোমাকে কনসিডার করতে হবে। প্রথম জিনিসটি হলো যে তোমাকে কনসিডার করতে হবে প্রথমে স্ট্রাকচার মেনটেন করে তোমাকে পুরো বাক্যটি তৈরি করতে হবে। প্রথম অংশের সাথে ভিত্তি করে অথবা দ্বিতীয় অংশের সাথে ভিত্তি করে অপর অংশটি এমনভাবে লিখতে হবে যাতে স্ট্রাকচারগতভাবে সেন্টেন্সটি সঠিক হয়। 2 নম্বর জিনিসটি বিবেচনা করতে হবে, সেটা হলো বাক্যটি স্ট্রাকচারগতভাবে সঠিক হলো বটে, কিন্তু গ্রামাটিক্যালি যদি সঠিক না হয় তাহলে কিন্তু সেটাকে সঠিক উত্তর হিসেবে বিবেচিত করা যাবে না বা করা হবে না। কারণ বাক্যটি স্ট্রাকচারগতভাবে ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামাটিক্যালিও সঠিক হতে হবে। শুধুমাত্র স্ট্রাকচারগত এবং গ্রামাটিক্যালি সঠিক হলেই হবে না, আবার সেই সাথে তৃতীয় যে জিনিসটি বিবেচনা করতে হবে সেটা হলো বাক্যটিকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে, বা একটা মিনিংফুল হতে হবে, বা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। হ্যাঁ, তো এই তিনটি জিনিস যদি অনুসরণ করা যায় বা কনসিডার করা যায় তাহলে সঠিক বাক্যটি তুমি তৈরি করতে সক্ষম হবে। তো আসি আমরা এই যে 5টি এখানে সেন্টেন্স দেওয়া আছে, এর মধ্যে যে কোনো একটি বাক্যের উপর ভিত্তি করে আমরা এই 3টি ধাপকে
কিভাবে বিবেচনায় আনবো সেটি আমরা এখন জানবো। তো এখানে লক্ষ্য করো শিক্ষার্থীগণ, তোমরা নিশ্চয়ই এই সেন্টেন্সগুলো থেকে আমরা 3 নম্বর, মনে করো এখানে লেখা আছে আই নো হাউ, দ্বিতীয় অংশটি এখানে শূন্যস্থান হিসেবে আছে, আমাকে দ্বিতীয় অংশটি ফিল আপ করতে হবে। তো আমি এই সেন্টেন্সটির উপর ভিত্তি করে লক্ষ্য করো এখানে লেখা আছে কি আই নো হাউ। এখানে হাউ কমপ্লেক্স সেন্টেন্সের এটি একটি অংশ বিশেষ। আই নো হাউ, এখানে হাউ কে আমরা কিভাবে বিবেচনা করব দেখো, এখানে হাউ আছে রিলেটিভ প্রোনাউন হিসাবে। হাউ এমন একটি শব্দ, এটি কিন্তু প্রোনাউন একটি, এটি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে। যখন এটা দিয়ে প্রশ্ন করা বোঝাবে এই হাউ দ্বারা, তখন সেটা ইন্টারোগেটিভ প্রোনাউনে পরিণত হবে। অবশ্যই একটা কোশ্চেন মার্ক সেখানে থাকবে। কিন্তু এখানে যেভাবে হাউ ব্যবহার করা হয়েছে, এই সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সে হাউ যখন ব্যবহৃত হয় তখন সেটা রিলেটিভ প্রোনাউন হিসেবেই হয়। তো এখানে যেহেতু হাউ রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে তোমাকে কনসিডার করতে হবে যে এটা কখনোই ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাটার্নে পরের ক্লোজটি তৈরি করা যাবে না। এই সেন্টেন্সটি তৈরি করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে। তো আসি, এটার অর্থ যদিও হাউ আমরা জানি হাউ মানে কিভাবে, কিন্তু কিভাবে দ্বারা যখন প্রশ্ন করবো তখন এটার ইন্টারোগেটিভ প্রোনাউনে পরিণত হয়। কিন্তু যেহেতু এখানে হাউ শব্দের অর্থ আমরা এখানে ব্যবহার করবো যেভাবে, তাহলে কিন্তু এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে বাক্যে ব্যবহৃত হবে। যেমন আই নো হাউ, আমি জানি যেভাবে এটি আমি করতে পারি, এই জাতীয় আর কি। হ্যাঁ, তো আমি যদি এই বাক্যটি ফিল আপ করার জন্য আমি যদি ব্যবহার করি হাউ ক্যান আই ডু ইট, লক্ষ্য করো এখানে আমরা জানি সাধারণত অক্সিলারি ডাবলএস ওয়ার্ড গুলোর পরে পরে আমাদের কি ব্যবহার করতে হয়, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। তো কোন সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার। সেই হিসেবে আমরা এখানে ব্যবহার করলাম হাউ ক্যান আই ডু ইট। তাহলে কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম যে কখনোই এই কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে বা কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের পরে কখনোই বাক্যটি আর ইন্টারোগেটিভ ফর্মে থাকবে না। সেটি কি হবে, অ্যাসার্টিভ ফর্মে রূপান্তরিত হবে। অ্যাসার্টিভ ফর্মের স্ট্রাকচারটা আমরা অবশ্যই জানি সবাই। সেটি কি, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি কিংবা মেইন ভার্ব উল্লেখ থাকবে। তো এখানে হাউ এর পরে কি ব্যবহার হয়েছে, ক্যান। সো এই বাক্যটি স্ট্রাকচারগতভাবে রং, ভুল। তো এইটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম বিবেচ্য বিষয়। এবার দ্বিতীয় বিষয়টি দেখো, আমি যদি ব্যবহার করি আই নো হাউ, এখানে সাবজেক্টে ব্যবহার করলাম অ্যাসার্টিভ ফর্মের প্রথমে সাবজেক্ট, তারপরে ব্যবহার করলাম ক্যান ব্যবহার করলাম না, এখানে ব্যবহার করলাম কুড ডু ইট। লক্ষ্য করো, এবার তো ঠিক হওয়ার কথা, স্ট্রাকচারগত ভাবে বাক্যটি সঠিক হওয়ার কথা, কারণ এখানে হাউ এর পরে আমি সাবজেক্ট ব্যবহার করলাম, আবার এখানে অক্সিলারি, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে তো বাক্যটা স্ট্রাকচারগতভাবে সঠিক আছে। কিন্তু এই বাক্যটিকেও আমরা সঠিক হিসেবে ধরে নিতে পারতেছি না, কারণ এই বাক্যটি গ্রামাটিক্যালি অসত্য। কিভাবে, সাধারণত কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের একটি পার্ট যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে অবশ্যই কনসিডার করতে হবে দ্বিতীয় অংশটিও সেই একই সেন্টেন্সের থাকতে হবে। তো এই বাক্যে লক্ষ্য করো নো প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এই অংশটি প্রেজেন্ট ফর্মের মানে প্রেজেন্ট টেন্সে বাক্য হিসেবে আছে। এখন হাউ এর পরে অবশ্যই এই ক্লোজটি বা সেন্টেন্সটিকে আমাদের ওই প্রেজেন্ট ফর্মেই রাখতে হবে। তো সেই হিসাবে এখানে কুড ব্যবহার করাটা আমাদের যুক্তিসঙ্গত হয়নি, তার মানে বাক্যটি গ্রামাটিক্যালি রং হিসেবে বিবেচিত হবে। এই বাক্যটিও অসত্য। তা এবারে আসি, I know how I am honest. I know how I am honest. আমি জানি যেভাবে আমি সৎ।
এই বাক্যটি লক্ষ্য করো, স্ট্রাকচারগত ভাবে প্রথমে আমরা বিবেচনা করি আই নো হাউ, হাউ এর পরে সাবজেক্ট আছে, ঠিক আছে, এম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে বাক্যটি স্ট্রাকচারগত ভাবে সঠিক, আবার গ্রামারের দিক থেকেও সঠিক। কিন্তু কোন জিনিসের অনুপস্থিতি এখানে তোমরা লক্ষ্য করতেছো? এখানে যে জিনিসটা অনুপস্থিত সেটা হলো বাক্যটির অর্থ। আই নো হাউ আই এম অনেস্ট, এই বাক্যটিকে আমরা সঠিক পুরোপুরি ধরে নিতে পারতেছি না, কারণ এই বাক্যটি অর্থপূর্ণ, সঠিকভাবে অর্থপূর্ণ বাক্য নয়। এই জন্যই এই বাক্যটিকে আমরা 100% ইয়া হিসেবে আমরা সঠিক হিসেবে ধরে নিতে পারতেছি না। সো এই বাক্যটিও রং, কেননা আই নো হাউ আই এম অনেস্ট এই বাক্যে কোনো অ্যাকশন ভার্ব নেই। ইন হাউ কিভাবে, এটি অবশ্যই একটা ম্যানার বোঝাচ্ছে, তার মানে এই হাউ এর পরে অবশ্যই একটা অ্যাকশন ভার্ব এখানে প্রযোজ্য। এই অ্যাকশন ভার্ব না থাকার কারণে আমাদের এই বাক্যটি মিনিংফুল হচ্ছে না, যার কারণে এই বাক্যটিকে আমরা অশুদ্ধ হিসেবে এখন ধরে নেব। তাহলে শুদ্ধ বাক্যটি কি হবে? হ্যাঁ, শুদ্ধ বাক্যটি হবে এই তিনটি জিনিসের সংশোধন নিয়ে আসলে সঠিক হয়ে যাবে। যেমন এখানে প্রথমে সাবজেক্ট আমরা কনসিডার করব, হাউ এর পরে প্রথমে সাবজেক্টকে কনসিডার করব। যেহেতু এই দুইটা সাবজেক্ট আছে, অবশ্যই এই দুইটা বাক্যের মধ্যে একটি হতে পারে। এবারে কনসিডার করব একই টেন্স, একই টেন্স এখানে নো নো, তাহলে একই টেন্স কোথায় ব্যবহার করা হয়েছে? এম, আর এখানে কুড। তাহলে আমরা সংশোধনী শুধু নিয়ে আসি, অ্যাকশন ভার্ব কোথায় আছে? কুড। তাহলে এই জায়গায় আমরা অ্যাকশন ভার্ব এখানে আছে কুড ডু, তাহলে আমরা এখানে কুডের জায়গায় যদি শুধু ক্যান ব্যবহার করতাম তাহলে বাক্যটি প্রেজেন্ট ফর্মে চলে আসতো, তাহলে গ্রামাটিক্যালি স্ট্রাকচারগত এবং গ্রামাটিক্যালি সঠিক হলো। এবার অ্যাকশন ভার্ব নিয়ে আসলাম, বাক্যটিতে তিনটি জিনিস এখানে চলে আসলো। তাহলে আমরা এখন কনসিডার করব এই বাক্যটিকে, আমরা দেখি তিনটি জিনিসের উপস্থিতি এখানে আছে কিনা। তাহলে আই নো হাউ আই ক্যান ডু ইট, প্রথমত স্ট্রাকচার, সাবজেক্ট, অক্সিলারি, অ্যাকশন ভার্ব এবং অবজেক্ট, তাহলে তো বাক্যটি স্ট্রাকচারগতভাবে সঠিক। এবার আসি গ্রামার, গ্রামারের দিক থেকেও সঠিক, কারণ সাবজেক্টের পরে ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, নো প্রেজেন্ট ফর্ম, সো এই পার্টটিকেও আমরা প্রেজেন্ট ফর্মে রাখবো। সো এখানে রাখা হয়ে গেছে, সেটা প্রেজেন্ট ফর্মেই আছে। এবার 3 নম্বর যেটা বিবেচ্য বিষয় সেটা হলো মিনিং। আই নো আমি জানি, যেভাবে আমি এটা করতে পারি, হ্যাঁ আমি কিভাবে এটা করতে পারি, করতে হয় সেটা আমি জানি, কিভাবে এটা করতে হয় আমি সেটা জানি, বা যেভাবে এটা করতে হয় সেটা আমি জানি। সো এই বাক্যটি অবশ্যই একটি মিনিংফুল বাক্য। তাহলে এই বাক্যটিকেই আমাদের 100% ভেরিফাইড কিংবা সঠিক হিসাবে আমাদের ধরে নিতে হবে। এভাবেই কমপ্লিটিং সেন্টেন্সগুলোকে আমরা পরীক্ষায় যথোপযুক্তভাবে চেষ্টা করব লেখা। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আজকের প্রথম ক্লাস হিসেবে তোমাদের বিস্তারিত ইয়েতে যাচ্ছি না। আজকে তোমাদের যে কোনো একটি স্ট্রাকচার নিয়ে আজকে আমি কথা বলবো। এই কমপ্লিটিং সেন্টেন্সগুলোকে নিয়ম আকারে যেভাবেই আমরা করি না কেন, কিন্তু সবগুলোর এই টার্গেট কিংবা সবগুলোর মূল ইয়াটা কিন্তু এই তিনটি জিনিসকেই কনসিডার করতে হবে। তো কিভাবে আমরা ইনশিওর করব? আমি যদি স্ট্রাকচার মেথডে এই জিনিসটাকে ফলো করি বা উপর ভিত্তি করে এই কমপ্লিটিং সেন্টেন্সগুলোকে করতে যাই, তাহলে সেটাও ওই মানে এই তিনটি সূত্রের মধ্যেই পড়ে। তো আমরা আজকে বিস্তারিত ইয়াতে যাব না, আজকে একটা স্ট্রাকচার নিয়ে তোমাদের এই কমপ্লিটিং সেন্টেন্সটাকে একটু উপস্থাপন করতে চাই। তো এই পরীক্ষায় সাধারণত যে সেন্টেন্সগুলো আসে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার আছে, সেটা হলো ইফের ব্যবহার। হ্যাঁ, তোমরা হয়তো বা লক্ষ্য করছো বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলোকে যদি তোমরা সলভ করো, তাহলে সেখানে দেখতে পাবে যে কোনো না কোনো সেন্টেন্সের মাঝখানে হোক আর শুরুতেই হোক একটা ইফ আছে। এই ইফ যেখানে দেখবে ধরে নিতে হবে তোমাদের এই আমি এখন যে নিয়মটা আলোচনা করবো বা সূত্রটি বা প্রক্রিয়াটি তোমাদেরকে দেখাবো, সেটাই অনুসরণ করলেই তুমি সঠিক উত্তরে পৌঁছতে পারবে। তো প্রথমে আসি, প্রথম যে জিনিসটি কনসিডার করতে হবে সেটা হলো সাপোজ শুরুতেই আছে, এরপর একটা ক্লোজ আছে, যেমন ইফ হি start last
don't. If he starts last, যদি সে শেষে শুরু করে, অবশ্যই বুঝতেইছো যে কি হতে পারে। আমরা মিনিংফুলে যাচ্ছি না, আগে স্ট্রাকচারগতভাবে বাক্যটিকে সঠিক লেখার চেষ্টা করব। যদি প্রথমে এইরকম ইফ থাকে এবং পরে একটা সেন্টেন্স থাকে, হ্যাঁ, তাহলে আমরা চারটি টোটাল 4টি স্ট্রাকচারকে আমরা মানে আমাদের মাথায় ধারণ করব এবং সেটাকে ওখানে প্রয়োগের চেষ্টা করব। সেই 4টি স্ট্রাকচার এইভাবে খেলা হবে। if প্লাস প্রেজেন্ট প্লাস উইল অথবা শ্যাল, if প্লাস পাস্ট প্লাস could, if প্লাস where অথবা had প্লাস ওই would could, if প্লাস পারফেক্ট প্লাস would have অথবা could have প্লাস ভার্ব 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা এই বাক্যটিকে এখন যদি কনসিডার করি, এই 4টি স্ট্রাকচার যদি আমরা মাথায় রাখি বা মনে রাখি, তাহলে কিন্তু আমরা ওই সঠিক বাক্যটিতে পৌঁছতে পারবো। কিভাবে? প্রথমে লক্ষ্য করবো, প্রথমে তো ইফ থাকবেই, ইফ আছে, এরপরে কি আছে? ইফ হি স্টার্টস লাস্ট। তার মানে কি বাক্যটি কোন টেন্সে আছে, শুধু খালি এইটা কনসিডার করবো, কোন টেন্সে আছে, কোন টেন্সে আছে এই 4টি লক্ষ্য করো তো, প্রেজেন্ট, পাস্ট, ওয়্যার অথবা হ্যাড, পারফেক্ট। তাহলে কোন ফর্মটি কে পড়তেছে? অবশ্যই প্রথম ফর্মটিতে পড়তেছে, ইফ এর পরে প্রেজেন্ট ফর্মে আছে স্টার্টস। ইফ হি স্টার্টস লাস্ট, স্টার্ট এই মূল ভার্বটি এখানে প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট ফর্মে। সো তাহলে ই প্লাস প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে অবশ্যই আমাদেরকে পরবর্তী অংশে কি ব্যবহার করতে হবে, এই গাইডলাইনটি আমাদেরকে অনুসরণ করতে হবে। সেটা হলো পরের ক্লোজ যেটাই লিখি না কেন সেখানে আমাদেরকে উইল অথবা শ্যালের ব্যবহার নিশ্চিত করতে হবে। এই উইল শ্যাল কোথায় ব্যবহার করবো, এটা আমরা বেসিক যাদের এই জ্ঞান আছে অবশ্যই তোমরা এটা ধরে নিছো যে উইল শ্যাল কোথায় ব্যবহৃত হয়, সাধারণত সাবজেক্টের পরে এবং অ্যাকশন ভার্ব কিন্তু মূল ভার্বের পূর্বে। ওকে, তো আমরা এখানে তাহলে সাবজেক্টটি আগে ব্যবহার করব, তাই না? তাহলে ইফ হি স্টার্টস লাস্ট, হি উইল ব্যবহার করব। আমরা যেহেতু এই স্ট্রাকচারটি প্রথম স্ট্রাকচারে করতেছি ইফ প্লাস প্রেজেন্ট ফর্মের, সো এখানে উইল শ্যাল ব্যবহার করব। হির পরে সাধারণত উইল, এই উইল ফিনিশ। যদি লাস্টে শুরু করে তাহলে অবশ্যই শেষটাও তার লাস্টেই হবে, সেই হিসেবে আমরা এখানে লাস্ট ব্যবহার করব। তার মানে যদি সে শেষে শুরু করে তাহলে শেষেই সে শেষ করবে। সো এখানে এস যুক্ত করা হয়েছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট ফর্মের কারণে, এখানে কিন্তু উইল ব্যবহার করার কারণে মূল ভার্বটিকে বেস ফর্মে রাখতে হয়েছে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে এই 4টি যদি আমরা খেয়াল রাখি, ইফ দিয়ে শুরু হয় এমন যে কোনো ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সঠিক উত্তরটি লিখতে পারবো। এখন কিভাবে লিখবো? যেমন সাপোজ এখানে কি দেওয়া থাকলো, স্টার্টস লাস্ট, এই জায়গায় যদি শুধু স্টার্টেড থাকতো, স্টার্টেড লাস্ট, তাহলে কি হতো? অবশ্যই আমাদেরকে এখানে স্ট্রাকচার আমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে। ইফ প্লাস যদি পাস্ট থাকে, ইফ এর পরে এখন সেন্টেন্সটি কোন সেন্টেন্সে রূপান্তরিত থাকলো, এখানে পাস্ট ফর্মে থাকলো। সো ইফ এর পরে পাস্ট টেন্স থাকলে ইফ প্লাস পাস্ট, আমাদেরকে এখন কোন রাস্তায় হাঁটতে হবে? উড কুডের রাস্তায়। ওকে, তাহলে উড কুড ব্যবহার করে আমাদেরকে বাক্যটি কমপ্লিট করতে হবে। তাহলে ওই সাবজেক্টই থাকলো, শুধু উইলের জায়গায় কি থাকলো? উড অথবা কুড। এই কুড ফিনিশ লাস্ট। এখন আবার আসি, যদি ইফের পরে ওয়্যার কিংবা হ্যাড জাতীয় কোনো শব্দ উল্লেখ থাকে, তাহলে আমাদেরকে আবার ওই কনসিডার করতে হবে, ওই কুড করে ব্যবহার করতে হবে। যেমন ইফ হি
if he had the wings, if he had the wings, যদি তার কি ডানা থাকতো, উইংস ডানা, পাখির ডানা, ঠিক এরকমই ডানাগুলোকে ইংরেজি উইংস বলা হয়। তো if he had the wings, যদি তার ডানা থাকতো তাহলে কি হতো, ওই কুড অবশ্যই থাকবে, ওয়ার হ্যাড বলে থাকলে কি থাকবে, উড কুড। তাহলে উড কুড থাকলো, আমি শুধু খালি চেঞ্জ করব আমার অ্যাকশন। তাহলে কি হবে, হি কুড ডানা থাকলে কি হয়, সাধারণত কি করতে পারা যায়, উঠতে পারা যায়। গুড, এই যে ফ্লাই শব্দটা শুধু খালি এখানে ব্যবহার করব, কুড ফ্লাই ইন দ্য স্কাই। যদি তোমরা ওখানে অবজেক্টটা কিংবা এর কমপ্লিমেন্টে ব্যবহার করতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, না করলেও চলবে। তাহলে ইফ হি হ্যাড দ্য উইংস হি কুড ফ্লাই ইন দ্য স্কাই, সে তার যদি পাখির মতো ডানা থাকতো বা শুধু ডানাই থাকতো তাহলে সে উঠতে পারতো। তাহলে আমাদেরকে হ্যাড দেখিয়ে দিচ্ছে, এখানে কি বসবে, কুড। হ্যাড কুড, পাস্ট কুড, প্রেজেন্ট ক্যান, সরি উইল বা শ্যাল। তাহলে আমরা এখন আসি লাস্টের ইয়ারতে। ও এখানে ই বাই ওয়ার এ সাইট এগেন, আমি যদি আবারও শিশু হতে পারতাম এই ধরনের বাক্য থাকলো, সেখানে ওই একই রকম ভাবে উড কুড ব্যবহার করতে হবে। ই বাই ওয়ার এ সাইট এগেন কি, আই উড অথবা আই কুড, ইয়েস আই কুড কি হট, হ্যাঁ আই কুড গো টু প্রাইমারি স্কুল। আমি আবার যদি শিশু হতে পারতাম আবারও প্রাইমারি স্কুলে যাইতে পারতাম, এরকম। তো এখানে শেষের স্ট্রাকচারটি লক্ষ্য করো, এখানে দেওয়া আছে ই প্লাস পারফেক্ট। ই প্লাস পারফেক্ট মানে ই প্লাস পাস্ট পারফেক্ট, ঠিক। পারফেক্টের টেন্সের সাধারণত গঠনগুলো কিভাবে হয়, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে এবং ভার্বটি 3 নম্বর ফর্মে থাকবে বা পাস্ট পার্টিসিপল ফর্মে থাকবে। তো ধরে নেব সেক্ষেত্রে পরের অংশটিতে উড হ্যাভ ব্যবহার করতে হবে, কুড হ্যাভ ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে, এবং ভার্বটিকে ওই 3 নম্বর ফর্মে ওখানেও ব্যবহার করতে হবে। তো এই উদাহরণটিতে আমরা আসি এখন। উদাহরণটি কি ছিল, if he had, ওই স্টার্টেড, ওইটাই ব্যবহার করি, স্টার্টেড লাস্ট ডট। লক্ষ্য করো ইফ এর পরে সাবজেক্টের পরে কি আছে, এখানে হ্যাড আছে এবং তৎসঙ্গে কি আছে, ভার্বটি 3 নম্বর ফর্মে আছে। তার মানে হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্ব 3 নম্বর ফর্মে থাকলে সেটিকে হ্যাঁ পারফেক্ট টেন্স হিসেবে আমাদেরকে বুঝতে হবে। তাহলে ইফ প্লাস পারফেক্ট, সো এখানে আমরা কি জিনিস ব্যবহার করবো এখন, উড হ্যাভ, কুড হ্যাভ, যে কোনো একটা কিছু ব্যবহার করবো সাবজেক্টের পরে এবং ভার্বটিকে 3 নম্বর ফর্মে। তার মানে হি থাকলেই কুড হ্যাভ ব্যবহার করলাম এখানে, সেই হিসাবে কুড হ্যাভ ভার্ব, যে কোনো একটি ভার্ব। ওই ফিনিশ কথাটা যেটা ব্যবহার করছিলাম আগে, ফিনিশ, তাহলে এখানে কি ব্যবহার করব, ফিনিশড, ইয়েস লাস্ট। If he had started last, he could have finished first. বাক্য সঠিক হয়ে গেল। এখন কথা হচ্ছে যে এই যে এইভাবে স্ট্রাকচারের আলোকে যে আমি বাক্যটা লিখলাম বা বসালাম, তাতে কি আমার 3টি শর্তই ফুলফিল হলো? অবশ্যই হয়ে গেছে। এই 3টি শর্তই এখানে ফুলফিল হয়ে গেছে, কারণ বাক্যটি স্ট্রাকচারগতভাবে সঠিক হয়ে গেছে, বাক্যটি গ্রামাটিক্যালিও সঠিক হয়ে গেছে এবং মিনিংফুলও হয়ে গেছে। তাহলে এইভাবে তোমরা শর্টকাট ওয়েতে এই কমপ্লিটিং এর এই বাক্যগুলোকে তোমরা সহজেই কমপ্লিট করে সঠিক উত্তর হিসাবে প্রেজেন্ট করতে পারবে।